সুখবর, ভারতকে শায়েস্তা করতে বাংলাদেশকে অস্ত্র দিচ্ছে চীন। ভারতের দাদাগিরি বন্ধে মারাত্মক চাল দিয়েছে চীন। সেভেন সিস্টার নিয়ে ডক্টর ইউনূসের নয়া কৌশল। সীমান্তে ভারতীয় আক্রোশের জবাব দিবে এবার বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো, আন্তর্জাতিক সমর্থন নিয়ে হাসিনাকে দেশে ফিরে আনার হুঁশিয়ারি দিলেন পিনাকি ভট্টাচার্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এতদিন যা গুঞ্জন ছিল সেটা এবার প্রকাশ্যে আনল চীন। নতুন বাংলাদেশের ভূরাজনীতি কি বদলে যাচ্ছে? শেখ হাসিনার সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমাগত সংকটের সম্মুখীন। সীমান্ত সংঘাত, কূটনৈতিক দূরত্ব এবং বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন জটিলতার সৃষ্টি করেছে। বাংলাদেশের নীতি নির্ধারকরা নতুন কৌশলগত অংশীদার খুঁজেছেন এবং চীন দ্রুত সেই শূন্যস্থান পূরণের উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বক্তব্য স্পষ্ট, চীনের অস্ত্র উচ্চ প্রযুক্তির সম্পন্ন, সাশ্রয়ী ও বৈশ্বিক মানসম্পন্ন। আমরা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল অস্ত্র সরবরাহ নয়, বরং বৃহত্তর ভূকৌশলগত পরিকল্পনার অংশ। বাংলাদেশের কৌশলগত অবস্থান এমন যে এখানে মিত্রতার সমীকরণ দ্রুত পরিবর্তন হয়। বর্তমানে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন চরম পৌঁছেছে। সীমান্ত হত্যা, বাণিজ্য ভারসাম্যের অভাব এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই প্রেক্ষাপটে চীনের অস্ত্র বিক্রির ঘোষণা একটি সুপরিকল্পিত পদক্ষেপ। এটি কেবল প্রতিরক্ষা সহযোগিতার প্রসার নয়, বরং বাংলাদেশের নিরাপত্তার কাঠামোর চীনের দীর্ঘমেয়াদী অবস্থান সুসংহত করার কৌশল। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের প্রধান অংশীদার ছিল, কিন্তু চীনের এই পদক্ষেপ দিল্লিকে তার নীতি পূর্ণ বিবেচনা করতে বাধ্য করবে। চীনের সহযোগিতার অন্তর্নিহিত লক্ষ্য কি শুধু অস্ত্র বিক্রি, নাকি এর পেছনে আরও কৌশলগত পরিকল্পনা রয়েছে? ইতিহাস বলে, শক্তিধর রাষ্ট্রসমূহ কখনো নিছক সামরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে না। প্রতিটি পদক্ষেপ সুপরিকল্পিত ও বহুমাত্রিক। বিশ্লেষকদের মতে চীন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রবেশের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য অর্জন করতে চাইছে। 1. অস্ত্র সরবরাহের মাধ্যমে বাংলাদেশের রক্ষা নির্ভরতা তৈরি করা। 2. দীর্ঘমেয়াদে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে চীনের কৌশলগত প্রভাব বিস্তার করা। 3. দক্ষিণ এশিয়ার ভারতের প্রতিরক্ষা আধিপত্যকে চ্যালেঞ্জ করা এবং ভূকৌশলগত প্রতিযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা। সামরিক বিশ্লেষকরা মনে করছেন উন্নত অস্ত্র সরবরাহের ফলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা চুক্তিগুলো চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়বে, যা ভারতের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশে চীনের অস্ত্র সরবরাহ কেবল বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং ভবিষ্যৎ সামরিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভবিষ্যতে যদি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়, তাহলে চীন কি বাংলাদেশের প্রতিরক্ষায় সরাসরি ভূমিকা রাখবে? অস্ত্র সরবরাহ কি সংকটকালীন সামরিক সহযোগিতার পূর্বাভাস? চীনের কৌশলগত ইতিহাস বলে তারা সাধারণত অস্ত্রের সরবরাহের দেশগুলোকে মিত্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। অতীত অভিজ্ঞতা অনুসারে যদি সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়, বিশেষ করে ভারতের সঙ্গে, তাহলে চীন কূটনৈতিক সমর্থন প্রদান করতে পারে, এমনকি সামরিক সহযোগিতা অগ্রসর হতে পারে। 2024 সালের 1 সেপ্টেম্বর অষ্টম শ্রেণীর ছাত্রী স্বর্ণা দাসকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF শুধু স্বর্ণাই নয়, 2024 সালে সীমান্তে 24 জনকে গুলি করেছে ভারত, যা পৃথিবীর আর কোথাও হয়নি। ইসরায়েলের পর ভারত পৃথিবীর একমাত্র দেশ, প্রতিবেশী কোনো দেশের সাথে যার কোনো সুসম্পর্ক নেই। চীন, পাকিস্তান, মায়ানমার সহ প্রতিবেশী দেশগুলোর সাথে নিয়মিত যুদ্ধ বাঁধে ভারতীয় বাহিনীর। এমনকি নেপাল ও ভুটানের সীমান্ত পুলিশের সাথে পর্যন্ত সংঘর্ষ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষীদের। একমাত্র বাংলাদেশেই ছিল ভারতীয় বাহিনীর সকল হতাশা প্রকাশের জায়গা। শেখ হাসিনার না যেন পররাষ্ট্রনীতির কারণে মার খেয়েও মার হজম করে গেছে বাংলাদেশ, কিন্তু ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের পর স্পষ্ট ঘোষণা করেছেন ভারতের সাথে ভারতের সম্পর্ক হবে সমান মর্যাদার ভিত্তিতে। প্রতিবেশী নেপালের, ভুটানের অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগী হওয়ার ঘোষণা করেছেন। তবে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছেন ভারতের সেভেন সিস্টারের সাথে ডক্টর ইউনূসের বাণিজ্যের ঘোষণা। ভারতের পূর্বাঞ্চল, ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে। তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দূর একসঙ্গে রাখবে। ঐতিহাসিকভাবে ভারতের সেভেন সিস্টার বাংলাদেশের সাথে ভাষা, ঐতিহ্য, সাংস্কৃতিক দিক থেকে অনেক কাছে।
শেখ হাসিনার সরকার তাদেরকে দূরে ঠেলে দিলেও ডক্টর ইউনূস অবহেলিত 7 সিস্টারকে কাছে টেনে নিয়েছেন। ইউনূসের ওপর আস্থা রেখেছে উত্তর পূর্বের অধিবাসীরাও। ইন্ডিয়া টুডের জরিপে তারা সরাসরি বলে দিয়েছে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানো হোক। ভারতের সাথে বাংলাদেশে প্রায় 4000 কিলোমিটার সীমান্ত আছে। এর মধ্যে প্রায় 2000 কিলোমিটারই 7 সিস্টারের 4 সিস্টারের সাথে। ত্রিপুরা, মেঘলা, আসাম আর মিজোরামের সাথে প্রায় 2000 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের। নাগাল্যান্ড ও মণিপুর ভারত থেকে দূরে হলেও বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয়। যেটুকু সামান্য দূরত্ব আছে তা ঘুচিয়ে 7 সিস্টারকে কাছে টেনে নিতে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশে ডক্টর ইউনূসের প্রতি 7 সিস্টার মানুষের যে আস্থা তা উপমহাদেশের রাজনীতির মানচিত্র বদলে দেবে কিনা তার সময় বলে দেবে। পিনাকি ভট্টাচার্য বলেন, মোদি গেল আমেরিকায় আর ছক্কা মারল প্রফেসর ইউনূস বাংলাদেশে বসে। গত কয়েকদিনে বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুকে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে। ইলন মাস্কের সাথে আমেরিকার জেচে মোদি মিটিং করেছে, আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনূস ইলন মাস্কের সাথে মিটিং করেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমরা মোদির আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনূসের ইলন মাস্কের মিটিংয়ের একটি তুলনামূলক আলোচনা করব। আমেরিকার রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়ছে। প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি। মার্কিন রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে। আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাত থেকে, যা প্রতিনিধি রাজনীতিবিদদের ওপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে ইলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্রনায়কের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। পিনাকির বলেন, এজন্যই প্রফেসর ইউনূসের সাথে ইলন মাস্কের মিটিং গুরুত্বপূর্ণ। ওই মিটিংয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ স্টারলিংক আসছে। এটি বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে। প্রফেসর ইউনূসের গ্রামীণ ফোন নিয়ে একটি এক্সপেরিয়েন্স আছে। স্টারলিংকের সাথে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এটির সাথে যুক্ত হয়ে যাবে। প্রফেসর ইউনূসের একটি থিওরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসা যায়, এবং এই ধারণা ইলন মাস্ক খুব আগ্রহ সহকারে শুনেছেন এবং বাংলাদেশে উদ্যোগের প্রশংসা করেছেন। এটা ছাড়াও ইলন মাস্ক তার বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবে ইলন মাস্ক যদি আসে। পিনাকি ভট্টাচার্য বলেন, এটাই প্রমাণ করে যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। আমেরিকা সফরে ইলন মাস্ক এবং নরেন্দ্র মোদীর মিটিংয়ের ব্যর্থতা কি? পিনাকি বলেন, এটি একটি কূটনৈতিক বিপর্যয়। আসেন, কূটনৈতিক বিপর্যয়টা কি এটা একটু বুঝে নেই। ইলন মাস্কের সাথে মোদীর বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক, এর বেশি কিছু ছিল না। আলোচনায় নানা কিছু আসছে, কিন্তু কোনো বড় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়নি। ভারতের চূড়ান্ত সিদ্ধান্তহীনতা এবং দফায় দফায় বাধার কারণে স্টারলিংকে ভারতে প্রবেশ অনিশ্চিত। পিনাকি বলেন, আপনি মোদির সাথে ইলন মাস্কের মিটিংয়ে ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন। যে ভঙ্গি এটা পাওয়ার আর কন্ট্রোল, তার মানে ওই মিটিংয়ের মাস্টার ইলন মাস্ক। সব পাওয়ারফুল মানুষ অবচেতনে এইভাবে হাতের ভঙ্গি করে আরেকজনের সাথে কথা বলার সময়। তাহলে বুঝেছেন ওই মিটিংয়ের মাস্টারকে? মোদির জন্য ইলন মাস্কের সাথে ব্যর্থ আলোচনা নয়, বরং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক চরম হতাশা। মোদি চাইছিল ভারতীয় পণ্যের জন্য শুল্ক ছাড় এবং মার্কিন পণ্যের জন্য ভারতের শুল্ক কমানো, কিন্তু ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছে। এটা মোদির জন্য বড় ধাক্কা। মোদি চাইছিল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালাতে, কিন্তু ট্রাম্প স্পষ্টত বিষয়টা এড়িয়ে গেছেন। এটা প্রমাণ করে যে বাংলাদেশের বিরোধী প্রচারণা আর আগের মতো আমেরিকার সমর্থন পাচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছে চীন প্রসঙ্গে নীরবতা। মোদি আশা করেছিল যে ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর মন্তব্য করবে, যে ভারতের জন্য কৌশলগত সুবিধা দেবে, কিন্তু ট্রাম্প একবারও চীনের বিরুদ্ধে কোনো কথা বলেনি, যা ভারতের ইন্দো প্যাসিফিক নীতির জন্য একটি বড় ধাক্কা। এটি মোদির জন্য একটি অপমানজনক কূটনৈতিক আচরণ ছিল। মোদি যতবার মার্কিন সফরে গেছে, মার্কিন রাষ্ট্রপতি ততবার তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দিয়ে তাকে নিয়ে আসছে, কিন্তু মোদি এবারে সফরে সেটা দেওয়া হয়নি। বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম। আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হতে দেয়নি। আমরা এগিয়ে নিয়েছি নতুন নতুন বিজয় দিয়ে বাধাকে মোকাবেলা করে। জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনূসের অতুলনীয় দক্ষতা দিয়ে আমাদের বিপ্লবকে রক্ষা করতেই হবে আর এগিয়ে নিতে হবে সামনে।